হাই অল গভর্নমেন্ট জব অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জেন স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। তো সামনে আমাদের রেলের গ্রুপ ডি পরীক্ষা রয়েছে। তো এখানে আমরা ডিসকাস করছি 3000 জেনারেল সায়েন্সের কোশ্চেন্স। এটা আমাদের মক টেস্ট নাম্বার 58। এর আগে আমরা 57 পর্যন্ত ক্লাস ডিসকাস করে নিচ্ছি। প্রত্যেকদিন 25 করে জেনারেল সায়েন্সের ক্লাস আমরা ডিসকাস করি। তো যারা আগের ক্লাসগুলো দেখোনি অবশ্যই দেখে নেবে, ভিডিও ডিসক্রিপশনে আমরা প্লেলিস্ট দিয়ে রাখছি। যারা প্রথমবার রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষা দেবে মনে রাখবে তোমাদের আউট অফ 100 কোশ্চেন 25 কোশ্চেন তোমাদের জেনারেল সায়েন্স থেকে আসবে। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি তিনটে টপিক থেকে প্রশ্ন আসবে, তার সাথে আবার ফিজিক্সের 2-3টে ম্যাথও কিন্তু তোমাদের এই 25 নম্বর জেনারেল সায়েন্সের কোশ্চেনের মধ্যে থাকবে। আমাদের মেইন টেলিগ্রাম চ্যানেল জবস কি একাডেমি প্রত্যেকে জয়েন করে নেবে। সমস্ত নোটিফিকেশন, আপডেট, পিডিএফ, এই ক্লাসগুলো লিঙ্ক সমস্ত কিছু এখান থেকে পেয়ে যাবে। তাছাড়া টার্গেট রেলওয়ে গ্রুপ ডি 2021 এই গ্রুপটাও জয়েন করে নেবে টেলিগ্রাম গ্রুপে। এখানে আমি বহু ফ্রি পিডিএফ পোস্ট করে রেখেছি এবং আরো অনেক তোমাদের ফ্রি পিডিএফ পোস্ট করা হবে। তো আর 1-1.5 মাসের মতো খুব ভালোভাবে আমরা প্রিপারেশন নেবো এবং অনেক পিডিএফ আমি দেবো। তো সেগুলো কিন্তু সব তোমাদের পড়তে হবে। এছাড়া আমাদের ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপ রয়েছে, চাইলে জয়েন করে নিতে পারো। এবং তোমাদের জন্য এখন যে পিডিএফ গুলো অ্যাভেলেবেল রয়েছে, সবার প্রথম 129 নম্বর মক টেস্ট থেকে 108 নম্বর মক টেস্টে 3000 জিকে টিসিএস ব্যাটারি রয়েছে। তো যত সম্ভব তোমাদের গ্রুপ ডি পরীক্ষা টিসিএসই নেবে। 3000 প্রিভিয়াস ইয়ার জেনারেল সায়েন্স কোশ্চেন রয়েছে, এইটা মোস্ট ইম্পর্টেন্ট, এই যেখান থেকে আমি তোমাদের এই আজকের এই সেটগুলো করাচ্ছি। এবং তোমাদের যে রিসেন্টলি এনটিপিসি পরীক্ষা হয়েছিল সেটাও টিসিএস নিয়েছিল, সেটার আমি টোটাল 60টা শিফটের 1200 প্লাস 1200 2400 কোশ্চেনের পিডিএফ অ্যাভেলেবেল, ভলিউম 1 ভলিউম 2। তোমরা অনেকজন এগুলো পড়ে কমপ্লিট করে নিয়েছো, কিন্তু যারা পড়োনি অবশ্যই কমপ্লিট করো। এবং যাদের পড়ে এগুলো সব কমপ্লিট হয়ে যাবে, টোটাল 5400 জিকে, 3000 এখানে 2400 এবং 3000 জেনারেল সায়েন্স কোশ্চেন, এটা পুরোটা যদি তুমি কমপ্লিট করে পরীক্ষাতে যাও, আশা করছি তোমাদের দেখো জিকে এবং জেনারেল সায়েন্স মিলে তোমাদের 45 মার্কস আসবে। আশা করছি এর মধ্যে তুমি 30 প্লাস স্কোর করতে পারবে, কারণ কোশ্চেনের স্ট্যান্ডার্ড কিন্তু প্রচন্ড হয়। যখন তুমি দেখবে এনটিপিসির এই কোশ্চেন গুলো পড়বে, এর মধ্যে প্রচুর আমি এক্সট্রা ডিটেলস অ্যাড করেছি, সেগুলো পড়বে, সেগুলো সমান ইম্পর্টেন্ট। কিন্তু কম্পিটিশন যেহেতু হয়, তোমাকে মিনিমাম 100 এর মধ্যে 60 প্লাস স্কোর করতেই হবে। তো এইগুলো তোমাদের সব তোমাদের আমি চাইছি কমপ্লিট করো। এর সাথে ম্যাথ এবং রিজনিং কিন্তু এখন থেকে প্রত্যেক দিন প্র্যাকটিস করো। ওকে, যত পারো প্র্যাকটিস করো, তাহলে দেখবে পরীক্ষা খুব ভালো হয়ে যাবে। যেহেতু একটাই পরীক্ষা, তো কাট অফ হাই যাবে। দেখতেই পাচ্ছ এনটিপিসি সিবিটি 1 কত কাট অফ চলে গেছিল। এগুলোর পিডিএফ লিংক হোয়াটসঅ্যাপে পেয়ে যাবে। হোয়াটসঅ্যাপের মাধ্যমে যদি কেউ বাই করতে চাও, এই নাম্বারে আমাকে তোমরা মেসেজ করতে পারো হোয়াটসঅ্যাপে, এবং পিডিএফ লিংক ভিডিও ডেসক্রিপশনও পেয়ে যাবে। এবার চলে আসি, দেখো প্রথম প্রশ্ন, যাদের পড়ে কমপ্লিট হয়ে গেছে তারা আই হোপ আজকেও প্রশ্নে তোমরা সবাই বেশি করে অ্যান্সার করতে পারবে। প্রথম প্রশ্ন দেখো কি দিয়েছে, যে মেরিস্টেমাটিক কলা একটি নির্দিষ্ট ভূমিকা গ্রহণ করে এবং তাদের বিভক্ত করার ক্ষমতা হারানো এবং তারপর গঠন করে নিম্নোক্ত কোনটি। তো এখানে আমাদের অ্যান্সার কি হয়ে যাবে, এখানে আমাদের অ্যান্সার হচ্ছে পার্মানেন্ট টিস্যু, বা যেটাকে আমরা স্থায়ী কলা বলে থাকি। তো স্থায়ী কলা কি হলো, তাহলে স্থায়ী কলা বা পার্মানেন্ট টিস্যু কাকে বলছে, দেখো ভাজক কলা, ভাজক কলাই মনে হচ্ছে মেরিস্টেমাটিক কলা, যেটা এখানে দেওয়া রয়েছে সেটাকে বাংলাতে ভাজক কলা বলা হয়। তো ভাজক কলা থেকে সৃষ্ট কোষযুক্ত কলা যার কোনো বিভাজন ক্ষমতা নেই তাকে কি বলা হচ্ছে, স্থায়ী কলা। নেক্সট চলে আসছি পরবর্তী প্রশ্ন। দেখো এই তোমাদের এই ইলেকট্রন বিন্যাস বা তোমাদের পিরিয়ডিক টেবিল থেকে প্রশ্ন আসবেই আসবে। তো এই ক্লাসগুলো খুব ভালোভাবে করো। তোমরা প্রতিদিন যদি ক্লাসগুলো দেখে থাকো, তাহলে দেখবে এগুলো এতদিনে তোমার মুখস্থ হয়ে গেছে। কি বলেছে দেখো, একটি মৌলের ইলেকট্রন বিন্যাস হলো 2,8,3, মানে প্রথম কক্ষে সর্বাধিক 2টি, পরের কক্ষে সর্বাধিক 8টি, তারপরে কক্ষে 3টি ইলেকট্রন রয়েছে। তাহলে এটি কোন শ্রেণীতে অবস্থিত, তাহলে এর অ্যাটমিক নাম্বার কত, আমরা অ্যাটমিক নাম্বার সাধারণ জানি, এগুলোকে শুধু কি করে দিতে হয়, যোগ করে দিতে হয়। তার মানে হচ্ছে 8 আর 2 10 আর 3 13, 13 হচ্ছে এর অ্যাটমিক নাম্বার। অ্যাটমিক নাম্বার 13 কোন শ্রেণীতে রয়েছে সেটা তোমার কাছে জানতে রয়েছে। তাহলে 13 অ্যাটমিক নাম্বার কার, 13 অ্যাটমিক নাম্বার হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে অ্যালুমিনিয়ামের। তাহলে অ্যালুমিনিয়াম কত নম্বর শ্রেণীতে রয়েছে, অ্যালুমিনিয়াম তুমি দেখতে পাচ্ছ এখানে 13 নম্বর শ্রেণী বা 13 নম্বর গ্রুপে রয়েছে। তাহলে আমাদের অ্যান্সার কি হয়ে যাবে, অপশন এ। ওকে, তাহলে অপশন এ হচ্ছে আমাদের অ্যান্সার। দেখো এই 3000 জেনারেল সায়েন্সের যে ডেমো পিডিএফটা আছে, এই ভিডিও ডেসক্রিপশন দেখবে ডেমো পিডিএফ পেয়ে যাবে। তো সেই ডেমো পিডিএফটা ডাউনলোড করবে। তো সেখানে দেখবে আমি এই পিরিয়ডিক টেবিলের এই ফটোটা আমি অ্যাড করে দিয়েছি। তো সেই ফটোটা তুমি ওখান থেকে প্রিন্ট করে নিতে পারো, তোমাদের পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। এবং প্রত্যেককে রিকোয়েস্ট করবো এই 36 পর্যন্ত অ্যাটমিক নাম্বার যেগুলো আছে সেগুলো তুমি একটু মুখস্থ করে নেবে, কারণ হুবহু এখান থেকেই প্রশ্ন আসবে। তোমাদের জাস্ট মুখস্থ করে নিলেই তুমি দেখবে এগুলো সব তুমি পরীক্ষায় কমন পেয়ে যাচ্ছ। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত অ্যাসিডগুলির মধ্যে কোনটি জলে দ্রবীভূত হলে কম H প্লাস আয়ন প্রদান করে। কি অ্যান্সার হবে আমাদের এখানে, এখানে আমাদের অ্যান্সার হয়েছে অপশন ডি, CH3COOH। এটার মানে কি, এটা হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড। তো CH3COOH বা অ্যাসিটিক অ্যাসিড জলে অত্যন্ত দ্রবণীয়, কিন্তু শুধুমাত্র এটি ছোট ভগ্নাংশ আয়নগুলিতে পৃথক হয় এবং এটি একটি দুর্বল তড়িৎ বিশ্লেষ্য তৈরি করে, এবং এটি জলে দ্রবীভূত হলে কম H প্লাস আয়ন প্রদান করে। তো অপশন ডি হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার। এখানে দেখো কি বলেছে, নিচের চিত্রগুলি দেখে কি অনুমান করা যায় না।
এই যে তোমরা ইমেজটা দেখতে পাচ্ছ, এই ইমেজটা থেকে তুমি কি অনুমান করতে পারছো না? সবার প্রথম লাইনে কি বলেছে দেখো, পদার্থের চারটি অবস্থার আণবিক বিন্যাস দেখাচ্ছে। তো চারটি অবস্থা কি? সলিড, তরল, গ্যাস, প্লাজমা। তো এটা একদম ঠিক বলেছে। 2 নম্বর কি বলেছে? চিত্রে পদার্থের চতুর্থ অবস্থা দেখানো হয়েছে, যা হচ্ছে প্লাজমা। তো এটা আমরা সবাই জানি যে প্রথম হচ্ছে সলিড বা কঠিন, সেকেন্ড হচ্ছে তরল, থার্ড হচ্ছে গ্যাস এবং চতুর্থ অবস্থা হচ্ছে কি? প্লাজমা। তাই সেকেন্ড স্টেটমেন্টটাও কিন্তু তোমাদের সঠিক। থার্ড স্টেটমেন্ট কি দিয়েছে? যে প্লাজমা হলো দেহের সকল কোষে উপস্থিত থাকা এক প্রকারের তরল। এবং এখানে 4 নম্বর ডি অপশনে কি দিয়েছে? চিত্রগুলি পদার্থের বিভিন্ন অবস্থা বিষয়ে বর্ণনা করছে। তো এই ডি নম্বরে যেটা দিয়েছে এটাও কিন্তু সঠিক, যে এটা পদার্থের বিভিন্ন অবস্থা বিষয়ে বর্ণনা করছে। তাহলে কোনটা তুমি অনুমান করা যায় না? সেটা হচ্ছে প্লাজমা হলো দেহের সকল সকল কোষে উপস্থিত থাকা এক প্রকারের তরল। এটা ওই প্লাজমার কথা কিন্তু বলেনি। তাহলে এখানে কি হচ্ছে? সলিড, লিকুইড, গ্যাস এবং প্লাজমা, পদার্থের চারটি অবস্থা। তাহলে এখান থেকে আমরা কি জানতে পারছি? যে পদার্থের চারটি অবস্থা, চারটি অবস্থা কি কি? কঠিন, তরল, গ্যাস, প্লাজমা। চতুর্থ অবস্থা হচ্ছে প্লাজমা। এবং এই চিত্রগুলো থেকে বিভিন্ন অবস্থা বিষয়ে আমরা জানতে পারছি। তাহলে কোনটা অনুমান করা যায় না? যেটা অনুমান করা যায় না সেটা হচ্ছে যে প্লাজমা হলো দেহের সকল কোষ। মানে এই চিত্রটা দেখে তুমি কি বুঝতে পারবে প্লাজমা কি সেইটা বোঝাচ্ছে। তো প্লাজমা হলো দেহের সকল কোষে উপস্থিত থাকা এক প্রকারের তরল। এটা আমরা অনুমান করতে পারি না এই পিকচারটা দেখে। নিম্নলিখিত উদ্ভিদ গোষ্ঠীর মধ্যে কোনটি নগ্ন বীজ উৎপন্ন করে? দেখো এই সেম প্রশ্নই তোমাদের রিসেন্টলি এনটিপিসি সিবিটি 1 এ এসেছিল। তোমাদের দেখবে সিবিটি 1 এ যতগুলো এনটিপিসি থেকে প্রশ্ন এসেছিল, মানে জেনারেল সায়েন্স থেকে প্রশ্ন এসেছিল, সেটা একটা আলাদা আমি ভিডিও বানিয়ে দিয়েছিলাম। 300+ কোশ্চেন ছিল, তো সেই ক্লাসটাও দেখে নিতে পারো। অথবা ওই 60টা শিফট ওইটাও কমপ্লিট করবে, একই ব্যাপার, ওখান থেকে তোমরা ওইগুলো পেয়ে যাবে। কিন্তু মোট কথা পড়ে নিও, ওকে? বহু প্রশ্ন তোমরা রিপিট পাবে। দেখো এগুলো রিপিটেড প্রশ্ন, গ্রুপ ডি পরীক্ষাতে এসেছে, টিসিএস নিয়েছিল, এনটিপিসি পরীক্ষাতে এসেছে, ওটা টিসিএস নিয়েছিল। তোমাদের গ্রুপ ডি পরীক্ষা আবার যেটা হবে সেটাও তোমাদের টিসিএস নেবে। তো একদম কমন প্রশ্ন পেয়ে যাবে, তোমরা জাস্ট ভালোভাবে প্রিপারেশনটা নিয়ে রেখো। এখানে আমাদের অ্যান্সার কি হয়েছে? জিমনোস্পার্ম। দেখো জিমনোস্পার্ম বাংলাতে কি বলা হচ্ছে? ব্যক্তবীজী। তো এই যে ব্যক্তবীজী বা জিমনোস্পার্ম যে উদ্ভিদগুলো রয়েছে, এই প্রকার উদ্ভিদের ফল সৃষ্টি হয় না, বীজগুলি নগ্ন প্রকৃতির হয়। উদাহরণ কি? সাইকাস, পাইনাস, নিটাম ইত্যাদি হচ্ছে ব্যক্তবীজী উদ্ভিদের উদাহরণ। নেক্সট চলে আসি, মানুষের শরীরে ড্যাশের কম্পন শব্দের সৃষ্টি করে। মানুষের শরীরে, আমাদের শরীরে ড্যাশের কম্পন শব্দের সৃষ্টি করে। তো এখানে মনে রাখবে ষড়রজ্জু বা ভোকাল কর্ডের কম্পন আমাদের শব্দের সৃষ্টি করে। তো অপশন বি আমাদের এখানে অ্যান্সার হচ্ছে। নেক্সট চলে আসি, দেখো যখন পৃথিবীর সৃষ্টি হয়েছিল তখন ড্যাশ গ্যাস মুক্ত অবস্থায় বিদ্যমান ছিল না। দেখো এটা তোমাদের রেলের গ্রুপ ডির সাথে সাথে ডাব্লিউবিসিএস প্রিলিমস 2016তেও কিন্তু তোমাদের এই প্রশ্নটা এসেছিল। তো তোমাদের যাদের এই 3000 জেনারেল সায়েন্স কমপ্লিট হয়ে গেছে, এর সাথে আমি 550+ ডাব্লিউবিসিএস প্রিলিমস এর 2000 সাল থেকে শুরু করে 2021 সাল পর্যন্ত আমি করিয়ে দিয়েছিলাম। সেই ক্লাসগুলো তোমরা দেখে নিতে পারো, ওইখান থেকেও তোমরা জেনারেল সায়েন্সে আর একটু তোমাদের যদি মনে হয় যে একটু বেশি পড়বো, তো ওইগুলো পড়তে পারো। একই প্রশ্ন দেখতে পাচ্ছ ঘুরে ফিরে আসছে। তাহলে এখানে আমাদের অ্যান্সার কি হয়ে যাচ্ছে? অক্সিজেন। অপশন ডি হচ্ছে এখানে এটা সঠিক অ্যান্সার। যে পৃথিবীর আদি বায়ুমণ্ডলে মিথেন, অ্যামোনিয়াম, জলীয় বাষ্প, নোবেল গ্যাস ইত্যাদি নিয়নে সমৃদ্ধ ছিল, কিন্তু এতে কোনো ফ্রি অক্সিজেনের অভাব ছিল। এটি সম্ভবত কয়েক মিলিয়ন বছর পরে এককোষী জীব দ্বারা অক্সিজেনের প্রথম জৈবিক উৎপাদন এবং বায়ুমণ্ডলে অক্সিজেনের সঞ্চারিত হয়েছিল। তাহলে অপশন ডি হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখো, তাপগ্রাহী বিক্রিয়া হলো একটি বিক্রিয়া যাতে নিম্নোক্ত কোন ঘটনাটি ঘটে থাকে? তাপগ্রাহী বিক্রিয়া হলো একটি বিক্রিয়া যেখানে তোমাদের তাপ শোষিত হয়। অপশন এ হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার। যে তাপগ্রাহী বিক্রিয়াগুলি এমন রাসায়নিক বিক্রিয়া যেখানে বিকারক উপজাত উপাদানের জন্য পার্শ্ববর্তী অঞ্চল থেকে তাপ শক্তি শোষণ করে। তো তাপ শোষিত হয় এখানে। তাহলে অপশন এ আমাদের এখানে সঠিক অ্যান্সার। এখানে বলেছে দেখো নিম্নলিখিত বিবৃতিগুলির মধ্যে কোনটি ভুল? যেটা ভুল সেটা তোমাকে বলেছে। এখানে কি বলেছে দেখো, প্রথম অপশনই দিয়েছে যে একটি কম্প্রেস স্প্রিং গতি শক্তি ধারণ করে। তো এটা মনে করো একটা স্প্রিং, ওকে? এই স্প্রিংটাকে তুমি তুমি দুদিক দিয়ে চাপ দিচ্ছ, দুদিক দিয়ে চাপ দিয়ে তুমি এরকম কম্প্রেস করে দিলে, স্প্রিংটা এরকম হয়ে গেল। তো এর মধ্যে কি গতিশক্তি রয়েছে? এর মধ্যে রয়েছে তোমাদের স্থিতিশক্তি, ওকে? এর মধ্যে থাকে স্থিতিশক্তি বা পোটেনশিয়াল এনার্জি। তাহলে 1 নম্বর যে স্টেটমেন্টটা দেওয়া রয়েছে সেটাই ভুল। এবার 2 নম্বর 3 নম্বর স্টেটমেন্ট গুলো একটু পড়ে দেখি কি বলেছে। একটি চলন্ত গাড়ি গতিশক্তি ধারণ করছে, এটা সিম্পল ব্যাপার, একটা গাড়ি যাচ্ছে তো তার মধ্যে গতি থাকবে। তাহলে এটা অপশন বিটা তোমাদের সঠিক হয়ে গেল, যে এটা তোমাদের সঠিক স্টেটমেন্ট। একটি উত্থাপিত হাতুড়ি স্থিতিশক্তি ধারণ করে। তুমি মনে করো একটা হাতুড়ি হাতে নিয়ে মাথার উপর ধরে রেখেছো যে সেটাকে নিচে পেটাবে বলে, তো যতক্ষণ পর্যন্ত তুমি তোমার মাথার উপরে বা হাতে করে ধরে রেখেছো উপরে পর্যন্ত, ততক্ষণ কিন্তু এর মধ্যে স্থিতিশক্তি থাকে। তাহলে এই স্টেটমেন্টটাও সঠিক।
4 নম্বর কি বলেছে, একটি বাঁধের মধ্যে থাকা জল স্থিতিশক্তি ধারণ করে। তো এটা মনে করো পাহাড়ের গায়ে এরকম ভাবে একটা বাঁধ রয়েছে, বাঁধটা রয়েছে এরকম ভাবে, তো এর মধ্যে যে জলটা জমে থাকে, তো সেটা কিভাবে থাকে, সেটাও কিন্তু তোমাদের স্থিতিশক্তি হিসাবেই থাকে। জলটা যখন এখান থেকে ছাড়া হয় তখন সেটা তোমাদের গতিশক্তিতে রূপান্তরিত হয়। তাহলে ডি স্টেটমেন্ট এটাও কিন্তু সঠিক, যে অপশন বি, অপশন সি, অপশন ডি এই তিনটে স্টেটমেন্ট তোমাদের সঠিক রয়েছে। যেটা ভুল হয়েছে কোনটা, 1 নম্বর, যে কম্প্রেস স্প্রিং গতিশক্তি ধারণ করে, তো এর মধ্যে স্থিতিশক্তি ধারণ করা হয়। যখন স্প্রিংটাকে তোমার ছেড়ে দেওয়া হবে তখন সেটা গতিশক্তিতে রূপান্তরিত হবে। তাহলে এখানে অ্যান্সার কি হয়ে যাচ্ছে, এখানে আমরা একটা অ্যান্সারটা করে নিই। অ্যান্সার হয়ে যাচ্ছে কি অপশন এ, যে একটি কম্প্রেস স্প্রিং গতিশক্তি ধারণ করে, এই স্টেটমেন্টটা ভুল। এবং একটি কম্প্রেস স্প্রিং এটা স্থিতিশক্তি ধারণ করে, এটা মনে রাখবে। নেক্সট চলে আসি, দেখো এখানে আবার গতিশক্তি সম্পর্কে কোনটা ভুল সেটা তোমার কাছে জানতে চেয়েছে। দেখো প্রথমে কি বলেছে, স্থিতাবস্থায় যখন তুমি দাঁড়ানো অবস্থায় থাকা তখন বস্তুতে আংশিক গতিশক্তি থাকে। তো এখানেও তুমি দেখতে পাচ্ছ প্রথম স্টেটমেন্টটাই ভুল দেওয়া রয়েছে। দাঁড়িয়ে থাকা অবস্থায় তার মধ্যে কখনো গতিশক্তি থাকবে না, তার গতিশক্তি তখন 0 হবে। তাহলে এখানে 1 নম্বর স্টেটমেন্টটাই ভুল দেওয়া রয়েছে। সেকেন্ড কি বলছে, দেখো গতিতে থাকার জন্য একটা বস্তুতে যে শক্তি নিহিত থাকে তাকে বলা হয় গতিশক্তি, এটা একদম সঠিক। চলমান বস্তুর গতিশক্তি থাকে, তাহলে এটা একদম সঠিক। এবং কাইনেটিক এনার্জি বা গতিশক্তির ফর্মুলা হচ্ছে হাফ ইন্টু এম ইন্টু ভি স্কোয়ার, এটা একদম সঠিক। জানতে চেয়েছে কোনটা ভুল, তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি যে 1 নম্বর স্টেটমেন্টটা ভুল, যে স্থিতাবস্থায় থাকা একটি বস্তুর আংশিক গতিশক্তি থাকে, এটা কোনো আংশিক গতিশক্তি থাকে না, এর মধ্যে থাকে স্থিতিশক্তি। ওকে, সম্পূর্ণ স্থিতিশক্তি। উদ্ভিদ হরমোন যা কাণ্ডের বৃদ্ধিতে সাহায্য করে, তো এর থেকে সহজ প্রশ্ন হয় না, তোমরা প্রত্যেকে পারবে, আগের ক্লাসগুলোতেও দেখবে এই প্রশ্ন এসেছে। তো এখানে আমাদের অ্যান্সার কি হয়ে যাবে, অক্সিন হরমোন। এবার অক্সিন হরমোন থেকে যে প্রশ্নগুলো তোমাদের আসতে পারে, যে অক্সিন হরমোন এটা আমাদের উদ্ভিদের বৃদ্ধি নিয়ন্ত্রণ করে। সেকেন্ড দেখবে অক্সিন হরমোন উদ্ভিদের ফটোটপিক এবং জিওটপিক চলন নিয়ন্ত্রণে বিশেষ ভূমিকা পালন করে। অক্সিজেন আলোর উৎসের বিপরীত দিকে বেশি মাত্রায় সঞ্চিত হয়ে থাকে বলে ওই অঞ্চলে কোষগুলি দ্রুত বিভাজন ঘটায় এবং ফলে উদ্ভিদের কাণ্ড আলোর উৎসের দিকে বেঁকে যায়। নেক্সট তোমাকে জানতে হবে যে অক্সিন উদ্ভিদ অপরিণত অঙ্গ যেমন পাতা, মুকুল, ফুল, ফল ইত্যাদি অকাল পতন রোধ করে, যেটা এখানে দিয়েছে যে কাণ্ডের বৃদ্ধিতেও এটা সাহায্য করে। তো অপশন সি হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার। নেক্সট চলে আসি, র্যানসিডিটি হলো কি। র্যানসিডিটি হলো কি, তো র্যানসিডিটি এটা হচ্ছে ফ্যাটি অ্যাসিডের জারণকে বলা হয় র্যানসিডিটি। অপশন বি হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখো, যে নিম্নলিখিত পদার্থগুলির মধ্যে কোনটিতে শব্দের বেগ ন্যূনতম, সবচেয়ে কম কোথায়। তো অপশন থেকে আমরা অ্যান্সার করে দেবো যে বায়ুতে শব্দের বেগ হচ্ছে সর্বনিম্ন। ডান সাইডে যে ইমেজটা রয়েছে এটা দেখতে পাচ্ছ যে 20°C উষ্ণতায় শুষ্ক বায়ুতে শব্দের বেগ হচ্ছে 343 মিটার পার সেকেন্ড। জলের মধ্যে শব্দের বেগ হচ্ছে 1437 মিটার পার সেকেন্ড। তারপরে দেখো তোমাদের কাঠের মধ্যে হচ্ছে 3850 মিটার পার সেকেন্ড। গ্লাস বা কাঁচের মধ্যে হচ্ছে 4540 মিটার পার সেকেন্ড। এবং অ্যালুমিনিয়ামের মধ্যে হচ্ছে 6320 মিটার পার সেকেন্ড, বা ইস্পাতের মধ্যে তুমি বলতে পারো কাছাকাছি থাকে। জলযুক্ত কপার সালফেটের রাসায়নিক সংকেত হলো কি। জলযুক্ত কপার সালফেটের রাসায়নিক সংকেত হচ্ছে, মনে রাখবে, CuSO4 5H2O, এবং এটা আরেকটা নাম রয়েছে, সেটা নামটা কি, সেটা হচ্ছে ব্লু ভিট্রিয়াল। এটাও অনেকবার পরীক্ষায় আসে, যে পরীক্ষায় আসবে যে বলবে বলো ব্লু ভিট্রিয়ালের সংকেত কি, তো CuSO4 5H2O। তো এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই টাইপের প্রশ্ন দেখবে এনটিপিসি CBT 2 তেও এসছে এবং গ্রুপ ডি তেও তোমরা এসে দেখতে পাচ্ছ, তো এগুলো সব মুখস্থ করে নেবে। নিচে চিত্রটি কি দেখায়, এই যে ইমেজটা দেখতে পাচ্ছ এটা কি দেখতে পাচ্ছ, এটাকে কি বোঝাচ্ছে। তো এখানে এটা বোঝাচ্ছে যে মুক্ত বর্তনীর মধ্যে ইলেকট্রনদের এলোপাতাড়ি গতি, মানে ইলেকট্রন যে যেদিকে পাচ্ছে ইলেকট্রন গুলো সে সেই দিকে যাচ্ছে। তো এখানে এটা বোঝাচ্ছে যে মুক্ত বর্তনীর মধ্যে ইলেকট্রনদের এলোপাতাড়ি গতি। নেক্সট চলে আসি, দেখো একটি চিরস্থায়ী উদ্ভিদের যৌগিক পাতা এবং জাইগোফার্মিক ও এপিজেনাস ফুল আছে। প্রতিটি ফুলেরই প্রচুর স্টেমেন সহ ডাইক্লেমিডাস অবস্থা আছে এবং এক্সক্লুমিনাস বীজ সহ ফল আছে। এতে উন্নত এবং প্রাথমিক বৈশিষ্ট্যের অনুপাত হলো কত। তো এইটা খুবই কঠিন একটা চ্যাপ্টার, এই চ্যাপ্টারটা পারলে পড়ে নিও। এটার অ্যান্সার হচ্ছে 1:1। অপশন ডি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার। দেখো তুমি যখন পরীক্ষা দিতে যাবে, বিশেষ করে যারা গ্রুপ ডি পরীক্ষার্থী, তোমরা যখন দেখবে যে তোমাদের 25 জেনারেল সায়েন্স থেকে আসছে, তো এই 25টার মধ্যে 15টা তুমি একদম পড়েছো পারবে, এরকম সহজ টাইপের প্রশ্ন পেয়ে যাবে। বাকি যে 10টা প্রশ্ন থাকে সেটাকে ঘুরিয়ে ফিরে তার মধ্যে তুমি 5টা ধরে নাও কি 4টা ধরে নাও, কঠিন টাইপের আসবে, যেটা তোমার খুব ভালোভাবে প্রিপারেশন হয়ে থাকবে তবে অ্যান্সার করতে পারবে।
কিন্তু এই যে বাকি যে 10 নম্বর রয়েছে এইটাতে অনেকজন কি ভুল করে, আন্দাজে মেরে দিয়ে চলে আসে পরীক্ষায়, নিয়ে নেগেটিভ হয়ে যায়। 15টা করলে যে সঠিক 15টা হতো সেই জায়গায় সেখানে সেই 10টার মধ্যে আরো 5টা ভুল করে দিল, নেগেটিভে তার নাম্বারটা কমে যায়। তো এই ভুলটা কেউ করবে না, যতগুলো পারবে ততগুলি অ্যান্সার করবে। খুব যদি মনে হয় যে এটা হওয়ার চান্স আছে তবে অ্যাটেম্প করবে, আদারওয়াইজ এই প্রশ্নগুলোকে, যেমন এই টাইপের প্রশ্ন যদি না জানা থাকে স্কিপ করবে অবশ্যই পরীক্ষায়। ওকে, নেক্সট দেখো, নিম্নোক্ত স্থানগুলির মধ্যে কোনটিতে অভিকর্ষজ ত্বরণ শূন্য? কালকেই তোমাদের, কাল না আজকেই সকালেই তোমাদের ডাব্লিউবিসিএস এর প্রিভিয়াস ইয়ারের ফিজিক্স এর কোশ্চেন গুলো করিয়েছিলাম, যারা দেখেছো অবশ্যই অ্যান্সার করতে পারবে। অভিকর্ষজ ত্বরণ শূন্য কোথায় হয়? পৃথিবীর কেন্দ্রে। এখানে যে জিনিসগুলো আমি তোমাদের অ্যাড করে দিচ্ছি এগুলো একটু দেখে নাও। যে পৃথিবী পৃষ্ঠের মেরু অঞ্চলে বস্তুর ওজন সর্বাধিক হয়, নিরক্ষরেখায় সর্বনিম্ন হয়, এবং কোন বস্তুর অভিকর্ষজ ক্ষেত্র দ্বারা প্রযুক্ত বলের মানকে ওজন বা ভার বলা হয়। যেমন মনে করো যে কোনো বস্তুর ভর হচ্ছে m এবং সে কোনো স্থানের অভিকর্ষজ ত্বরণের মান হচ্ছে g, তাহলে বস্তুর ওজন হবে m ইন্টু g। তো এটা মনে রাখবে। এর সাথে মনে রাখবে পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষজ ত্বরণের মান শূন্য হয়, এই জন্য পৃথিবীর কেন্দ্রে বস্তুর ওজনও শূন্য হবে। এর সাথে মনে রাখবে ভূপৃষ্ঠ থেকে তুমি যত উপরের দিকে উঠতে থাকবে অভিকর্ষজ ত্বরণের মান তত কমতে থাকে, ফলে বস্তুর ওজনও কিন্তু তত কমতে থাকবে। এই জন্য দেখবে একজনের যার কলকাতাতে বাড়ি এবং একজনের যার সেই কলকাতার যে ব্যক্তি, সেই কলকাতাতে তার যা ওজন হবে, সে যদি দার্জিলিং মনে করে বেড়াতে যায়, তার দার্জিলিং গেলে কিন্তু তার ওজন কমে যাবে, কারণ ওটা কলকাতাটা তোমাদের দার্জিলিং এর নিচে অবস্থিত, বা বলতে পারো দার্জিলিং কলকাতা থেকে অনেক উপরে অবস্থিত, সেই জন্য। এবং মনে রাখবে পৃথিবীর আহ্নিক গতির জন্য অভিকর্ষজ ত্বরণ ক্রমশ বিষুবীয় অঞ্চল থেকে মেরু অঞ্চলের দিকে বৃদ্ধি পায়। মানে তুমি নিরক্ষরেখা থেকে যখন তুমি মেরু অঞ্চলের দিকে যাবে তোমার ওজন বৃদ্ধি পেতে থাকবে, আবার তোমার মেরু থেকে যখন তুমি নিরক্ষরেখার দিকে আসবে তখন তোমার ওজন কমতে থাকবে। তো এই জিনিসগুলো মনে রাখবে, খুব খুব ইম্পর্টেন্ট। শুক্রবাহিকার মূত্রথলি থেকে বেরিয়ে আসা একটি নলের সাথে সংযুক্ত হয়ে একটি তোমাদের সাধারণ পথ তৈরি হয়ে থাকে, তো সাধারণ পথ তৈরি করে, যাকে ড্যাশ বলা হয়। তো তাকে কি বলা হচ্ছে? তাকে বলা হচ্ছে মূত্রনালী। অপশন ডি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার। ধ্রুব শক্তির কার্যকলাপের অধীনে ভ্রমণকারী একটি ভর দ্বারা অর্জিত গতিশক্তির সঙ্গে সরাসরি সমানুপাতিক হচ্ছে কোনটি? তো গতিশক্তির সাথে মানে ভরের সাথে অর্জিত গতিশক্তির সরাসরি সমানুপাত হচ্ছে m0। অপশন সি হচ্ছে এখানে এটা সঠিক অ্যান্সার। ড্যাশ গর্ভ নিষেকের পরে গঠিত হয়। তো এগুলোর মধ্যে মনে রাখবে ভ্রূণ কোষ, এটা গর্ভ নিষেকের পর গঠিত হয়। অপশন সি হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার। এর সাথে মনে রাখবে নিচের কোনটি লঘু মস্তিষ্কের ক্ষেত্রে সঠিক নয়? এগুলোর মধ্যে কোনটি লঘু মস্তিষ্কের ক্ষেত্রে সঠিক নয়? তো এখানে আমাদের কি অ্যান্সার হয়ে যাবে? এখানে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে যে এটি বেশি ছোট মস্তিষ্কে 25% অংশ নিয়ে গঠিত। তো এইটা তোমাদের লঘু মস্তিষ্কের ক্ষেত্রে সঠিক নয়। কোনটা কোনটা সঠিক? যে এটা পশ্চাৎ মস্তিষ্কের অংশ, এটা মস্তিষ্কের পেছনের দিকে এলাকায় থাকে, এবং এর তিনটি অংশ, দুটি পার্শ্বীয় সেরিব্রাল হেমিস্ফিয়ার এবং একটি কেন্দ্রীয় ভার্মিক্স। এবং এর সাথে মনে রাখবে সেরিব্রাম বা যেটাকে আমরা লঘু মস্তিষ্ক বলে থাকি, এটা আমাদের মস্তিষ্কের পেছনের দিকে অবস্থিত জানি, কিন্তু এটা মনে রাখবে আমাদের মস্তিষ্কের আয়তনের প্রায় 10% এর জন্য দায়ী, এবং নিউরনের মোট 50% এর মধ্যে ধারণ করে। তো এই জিনিসগুলো একটু তোমরা মনে রাখবে। নেক্সট চলে আসি, দেখো অ্যালকাইনের রাসায়নিক সংকেত। এইখানে আমি বলবো তোমাদের এই যে ইংলিশ যে স্পেলিংটা রয়েছে এইটা দিকে একটু নজর দেবে। যদিও তুমি পরীক্ষা হলে এক্সাম সেন্টারে বাংলাতেও পরীক্ষা দাও, ওখানে দেখবে ল্যাঙ্গুয়েজ চেঞ্জের অপশন পাবে, এবং এই যে ইংলিশের স্পেলিংটা এইগুলো একটু লক্ষ্য দেবে। এই যে ওয়াই যখন থাকবে, ওকে, তখন যেটা অ্যান্সার হবে সেটা হচ্ছে CnH2n-2। এখানে যখন কে ইন অ্যালকিন যেটাকে বলা হয় ই যখন থাকবে তখন তার ফর্মুলা হবে CnH2n। আরেকটা মনে রাখবে এ যখন থাকবে সেখানে তোমাদের অ্যান্সার হয়ে যাবে CnH2n+2। তো এটা একটু মুখস্থ করার চেষ্টা করবে, ঘুরিয়ে ফিরে পরীক্ষায় বারবার রিপিট হয়, তোমাদের যেন পরীক্ষায় ভুল না হয়। মৌলিক পদার্থের শ্রেণীবিভাগে গুরুত্বপূর্ণ হলো কোনটি? তো মৌলিক পদার্থের শ্রেণীবিভাগে গুরুত্বপূর্ণ হচ্ছে যে সুবিধাজনকভাবে মৌলিক পদার্থগুলির বৈশিষ্ট্য বোঝানোর জন্য। অপশন সি হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার। নিম্নলিখিত ধাতুগুলির মধ্যে কোনটিকে কেরোসিনে সংরক্ষণ করা হয়? এই যে আমাদের পিরিয়ডিক টেবিলে ইমেজ দেখছো, এই যে প্রথম যে গ্রুপ ক্ষার ধাতু যেগুলো বলা হয় এগুলো সবকেই তোমাদের কেরোসিনের মধ্যে সংরক্ষণ করা হয়। লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম। এবং অপশনে আমরা দেখছি যে সোডিয়াম এবং পটাশিয়াম অপশনের মধ্যে রয়েছে। ওকে, এইগুলো দেখো যেহেতু ক্ষার ধাতু কি হয়, খুবই রিঅ্যাক্টিভ এলিমেন্ট হয়ে থাকে, মানে বিক্রিয়া হয়ে যায় অক্সিজেনের সাথে, সেই জন্য এটাকে কেরোসিনের মধ্যে ডুবে রাখা হয়। তো এখানে মনে রাখবে অ্যান্সার হচ্ছে পটাশিয়াম এবং সোডিয়াম। মনে রাখবে সোডিয়াম কেরোসিনে সংরক্ষণ করা হয়
কারণ এটি অত্যন্ত প্রতিক্রিয়াশীল ধাতু, মনে হচ্ছে হাইলি রিঅ্যাক্টিভ মেটাল। যদি এটা খোলা বাতাসে রাখা হতো তখন এটা সহজেই বাতাসের অক্সিজেনের সাথে বিক্রিয়া করতো এবং আগুন ধরে যেত, সেই জন্য এটাকে কেরোসিনে ডুবিয়ে রাখা হয়। তো এই যে প্রথম যে গ্রুপ, এগুলো সবই কিন্তু তোমাদের ক্ষার ধাতু বা হাইলি রিঅ্যাক্টিভ মেটাল। তো এগুলো মনে রাখবে, বারবার বলছি। লাস্ট প্রশ্ন, ড্যাশ স্ত্রীস্তবকের অংশ নয়, এগুলোর মধ্যে কোনটা স্ত্রীস্তবকের অংশ নয়? এখানে কি অ্যান্সার হয়ে যাবে? ড্যাশ স্ত্রীস্তবকের অংশ নয়, এখানে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে পুংকেশর। অপশন ডি হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার। মনে রাখবে পুংকেশর এবং গর্ভকেশর এই দুটি একটি ফুলের প্রজনন অংশ, যেটাকে যৌনকোষে থাকে, যাতে যৌনকোষগুলো থাকে। এবং পুংকেশর হচ্ছে পুরুষ প্রজনন অঙ্গ এবং গর্ভকেশর হচ্ছে নারী প্রজনন অঙ্গ বা স্ত্রী প্রজনন অঙ্গ। তাহলে পুংকেশর এখানে তুমি বুঝতে পারছো যে এটা স্ত্রীস্তবকের অংশ নয়, এটা হচ্ছে পুরুষ প্রজনন অঙ্গ। তো এখানে অপশন ডি আমাদের অ্যান্সার হচ্ছে। তোমাদের আজকে একটা হোমওয়ার্ক দিচ্ছি, যেটা তোমাদের এনটিপিসি পরীক্ষায় এসেছিল। নিম্নলিখিত কোন প্রাণীটি 4 প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ড রয়েছে? এবং এই সেম প্যাটার্নের প্রশ্নও কিন্তু তোমাদের এই যে গ্রুপ ডির কোশ্চেন গুলো করাচ্ছি 2018 সালে, যেগুলো এই 3000 জেনারেল সায়েন্সের কোশ্চেন, এখানেও কিন্তু এই প্রশ্নটা ছিল। তাও দেখতে পাচ্ছ রিপিটেড প্রশ্ন। তো এটা প্রত্যেকে অ্যান্সার করবে, প্রত্যেকে হোমওয়ার্ক, যারা ভালোভাবে প্রিপারেশন নিচ্ছ প্রত্যেকে এটা অ্যান্সার করতে হবে। তো টোটাল এতগুলোই প্রশ্ন ছিল আউট অফ 25, কার কত স্কোর হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন তাহলে সাবস্ক্রাইব করে নিও, বন্ধুর সাথে অবশ্যই শেয়ার করো। এবং তোমাদের জন্য এই স্টাডি মেটেরিয়াল গুলো অ্যাভেলেবেল রয়েছে হাতে, তোমাদের এখনো তোমাদের 1 থেকে 2 মাসের মতো টাইম রয়েছে। তো তার মধ্যে এগুলো পুরো কমপ্লিট করে নেবে। প্রত্যেকটার ভিডিও লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে, প্লেলিস্ট পেয়ে যাবে, পিডিএফ লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে পাবে। যারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে নোটগুলো বাই করতে চাও, এই নাম্বারে আমাকে তোমরা হোয়াটসঅ্যাপে মেসেজ করবে। এন্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।